পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে, কত সুন্দর লাগছে। কিন্তু এই সুন্দরের মাঝে অনেক খারাপ কিছু মানুষ করছে। সাবধান থেকো তোমরা সবাই। চলো আমরা ঘটনাটা শুনি মন দিয়ে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটি ঘটনা নিয়ে। ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো যে টিপসটি আমি তোমাদের দিয়েছিলাম আজকে ইভিনিংয়ে করার জন্য, একটা পাতিলেবুর মধ্যে পাঁচটা পাঁচটা করে লবঙ্গ, ফুলওলা লবঙ্গ গেঁথে উপর দিয়ে সিঁদুর ছড়িয়ে যে কিয়াটা দিয়েছিলাম, যারা গুপ্ত শত্রু, যারা বান চালান করে, যারা মরণ বান মেরে রেখেছে, যারা তোমার ভালো দেখতে পাচ্ছে না, তোমার উন্নতি কোনোভাবেই তারা দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, সেই যে দুটো পান আর লেবু, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা জানিয়েছো দিদিভাই সেগুলো করবোটা কি। এবার আমি তোমাদেরকে আজকে ঘটনায় বলে দিচ্ছি। তোমরা যারা যারা ওই ক্রিয়াটা করেছো, কালকে আর্লি মর্নিং একদম ভোরবেলা, যাতে মানুষ তোমাদেরকে না দেখে এরকম অন্ধকার থাকতে, ভোরবেলা বেরিয়ে 3 মাথা 4 মাথা 5 মাথার মোড়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসবে। যত যাই হয়ে যাক পেছন ফিরে তাকাবে না। তো চলো এবার আমরা ঘটনায় যাই। আজকের ঘটনাটা আমাদের আসে সল্টলেক থেকে। সল্টলেকে একটা ফ্ল্যাটের ঘটনা বলবো। সল্টলেকের ফ্ল্যাটটা যিনি কিনেছিলেন, উনি দীর্ঘদিন ওখানে বসবাস করতে পারেননি। কেন পারেননি, কিসের জন্য পারেননি, সেটা উনি কাউকে কিন্তু বলেননি। ওখানে উনি প্রায় 3 বছর মতো ছিল। থাকার পর উনি ওখান থেকে বাইরে কোথাও চলে যান। যেহেতু উনি ফ্ল্যাটটা দীর্ঘ বছর, কয়েক বছর ধরে তারপর পড়েছিল। এবার একটা ফ্ল্যাট যখন কলকাতার মতো জায়গায় পড়ে থাকে, তখন অনেকেই জিজ্ঞেস করে যে ফ্ল্যাটটা পড়ে আছে কেন, আপনি কি বিক্রি করে দেবেন, যোগাযোগ করতে পারলে। তো পাশের যিনি থাকতেন ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে, তাকে ওই দিদি ভাই নাম্বার দিয়ে গেছিলেন যে যদি কোনো সময় কোনো ইচ্ছুক মানুষ যদি আমার বাড়িতে নিতে চান ফ্ল্যাটটা, তাহলে পরে আমি বিক্রি করে দেবো, একটু যোগাযোগ করে দিতে। নাম্বারটি দিয়ে উনি ওখান থেকে সরে যান। কোথায় থাকতেন না থাকতেন সেই দিদির কাছে যে নাম্বার ছিল সেই দিদিও কিন্তু জানেন না। তো এরকমই একজন ফ্ল্যাট খুঁজছিলেন, খুঁজতে খুঁজতে তখন ওখানে আসেন কেয়ারটেকার, বলে আমাদের ফ্ল্যাটে একটা রুম থাকতেন, উনি এখন ম্যাডাম নেই, উনি ফ্ল্যাটটা বন্ধ অবস্থায় রেখে গেছে, শুনেছি উনি বিক্রি করে দেবেন। যাই হোক, ওনার সাথে পাশের যাকে উনি নাম্বার দিয়ে গেছিলেন ওনার সাথে সে যোগাযোগ করে ফ্ল্যাটটা কেনে। এবার যারা ফ্ল্যাটটা কেনে তাদের সাথে কিছু ঘটনা ঘটতে শুরু করে। বলছে আমরা কথা বলে, ওই দিদি একবার এসছিলেন, উনি বলেছিলেন উনি দিল্লিতে চলে গেছেন ওনার ছেলের কাছে, একটি মাত্র ছেলে, ওনার হাজবেন্ড নেই, দিল্লিতে উনি ওনার ছেলের কাছে থাকেন। যাই হোক, উনি এসছিলেন, যথারীতি যেসব ফর্মালিটিস থাকে কাগজপত্র সব করে দিয়ে চলে যান। ফ্ল্যাটটা কলকাতায় থাকা একজন সাঁতরাগাছিতে থাকতেন। সাঁতরাগাছি থেকে উনি কলকাতা সল্টলেকে ফ্ল্যাটটা কিনে নেন। কেনার পর ওনারা হাজবেন্ড ওয়াইফ, ওনাদের একটি মাত্র মেয়ে, 17 বছর বয়স, তারা ওই বাড়িটাই ঢোকেন, ফ্ল্যাটটায় আর কি। তো ফ্ল্যাটে যাবার পর থেকে মেয়েটা অদ্ভুতভাবে, মানে রাতের বেলা না ঘুমাতো না, এই হ্যাবিটটা কিন্তু কোনোদিন ছিল না। 17 বছরের একটা মেয়ে, বাবা মা যাকে ছোট্ট থেকে মানুষ করছে, বাবা মা তো সব থেকে ভালো জানবে না আমার মেয়ে ঘুমাচ্ছে না আমার মেয়ে কি করছে। মেয়েটা ওই ফ্ল্যাটে ঢোকার পর থেকে কিন্তু একদম ঘুমাতো না, ওর জন্য ঘুম বলতে কোনো জিনিস ছিল না। এবার মা বাবা ভেবেছেন একটা নতুন জায়গা, নতুন জায়গায় আসলে পারে যেটা হয়, আমরা কোথাও ঘুরতে গেলেও আমরা দেখেছি অনেক সময় আমাদের নতুন জায়গায় ঘুম আসে না। তো মা বাবা ঘুমাচ্ছে কিন্তু মেয়ে ঘুমাচ্ছে না। মা বাবা ঘুমিয়ে পড়ার পর হয়তো ভাবছে মেয়ে আমার ঘুমাচ্ছে, কিন্তু মেয়েটা কিন্তু ঘুমাতো না। এরকম করে বেশ কয়েক মাস কাটে। দিনে দিনে মেয়েটার পড়াশোনা হচ্ছে না, দিনে দিনে মেয়েটার মাথার চুল প্রচুর উঠতে থাকে, মেয়েটার চোখের নিচে পুরো কালো হয়ে যাচ্ছে, মেয়েটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, খুবই রোগা হয়ে যাচ্ছে। মা বাবা চোখে লাগছে। মা বাবার বাড়িতে, মানে যারা বাড়িটা কেনেন ফ্ল্যাটের রুমটা, তো তাদের আত্মীয়জন আসেন, আসলে বলে কিরে তোর এরকম, মেয়েটার নাম যত সম্ভব মুনমুন বলেছিল, মুনমুন ওনাদের মেয়ের নাম।
বলছে, কিরে মুনমুন, তোর এরকম চুলগুলো অনেক বড় বড় চুল ছিল, পাতলা হয়ে গেছে, মাথার সামনে এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, চোখ ফোক কালো, কি ব্যাপার, তুই ঘুমাস না? তখন ও বলে যে না মাসি, মাসি এসেছিল। মাসি, আমার না রাতের বেলা ঘুম আসে না, আমি জানি না কেন এই বাড়িতে আসার পর থেকে আমার ঘুম হয় না। তখন তার মাসিমণি বলে, তোর মাকে বাবাকে বলিসনি? বলছে না, সেরকম ভাবে বলিনি, মা বাবা জানেন। তখন মাসিমণি তার মাকে মানে তার দিদিকে বলে যে কিরে, মেয়েটার যে ঘুম হচ্ছে না দীর্ঘদিন ধরে, তোরা এই বাড়িতে ঢোকার পর তোদের কোনো হেলদোল নেই, মেয়েটা ঘুমাচ্ছে না কেন, এগুলো দেখ। তখন তার মা বলে যে না, আমি ভাবলাম নতুন জায়গায় এসে হয়তো ঘুম হচ্ছে না, কিন্তু এখনো ঘুমায় না, জানি না। এবার মা বাবা তো ওনারা ঘুমিয়ে পড়েন 11টা, 11:30টার মধ্যে ওনারা ঘুমিয়ে পড়েন, কারণ মুনমুনের মা বাবা দুজনেই কর্মরত, দুজনেই কিন্তু চাকরিজীবী মানুষ। ওনারা তো অত রাত অব্দি জেগে থাকেন না, ওনারা প্রত্যেক দিন 10টা, 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যার মতো 11টা, 11:30টার মধ্যে শুয়ে ঘুমিয়েও পড়েন। মেয়েটা যে ঘুমায় না দিনের পর দিন। মা বাবা দেখো, যারা বাইরে কাজ করে, যারা চাকরি করেন না, তারা কিন্তু সব দিকটা ওরম ভাবে সামলাতে পারেন না। তার মধ্যে মেয়ে তো ছোট না, মেয়ে তো যথেষ্ট বড়, একটা 17-18 বছরের মেয়ে, যথেষ্ট বয়স হয়েছে। যাই হোক, তো যখন এই কথা জানতে পারে তখন বলল ঠিক আছে, আমি দেখছি। তা মুনমুনের মাসি তো বাড়ি চলে যান, মুনমুনকে নিয়ে তার মা সেদিনকেই সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে যান। ডাক্তার দেখে ওনার যথারীতি প্রেসক্রাইব করে দেন কিছু মেডিসিন, সেগুলো নিয়ে আসে। ঘুমের ওষুধ লিখে দেয়, যেটা মুনমুনের বাবা কোনো মতে মুনমুনকে খাওয়াতে দেবে না, কারণ ঘুমের ওষুধ আমরা জানি যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, না খাওয়ানোটাই বেটার। তো দেয়নি খেতে, তো মুনমুনের মা জোর করে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ঘুমের ওষুধ খাইয়ে যেদিন দেয়, মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে, কারণ মুনমুনের মা রাতের বেলা একবার ডোরটা যেই আস্তে করে খুলে দেখে, ডোর তো ভেজানো থাকে, দেখে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। অন্যদিন দেখে না, যেহেতু উনি ওষুধটা দিয়েছে, কি কাজে হচ্ছে নাকি মেয়ে খেলো জোর করে, কি ব্যাপার, দেখতে এসে দেখে মেয়ে ঘুমাচ্ছে। যখন তার মা দরজাটা বন্ধ করতে যায়, তখন দেখে ঠিক মেয়ে যেখানে শুয়ে রয়েছে তার মাথার সামনে ডান দিকে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা কিন্তু মুনমুনের মা প্রথম দেখে। মুনমুনের মা দেখে দরজাটা কিন্তু চুপচাপ বন্ধ করে দিয়ে ভাবলো গেটের সামনে দাঁড়িয়ে যে কেউ যেন দাঁড়িয়ে ছিল না। মুনমুনের মাথার সামনে আলো আধারে অন্ধকার যতই হোক, একটা তো লাইট তো জ্বলছে, কেউ তো ছিল। তো সাথে সাথে তার বাবাকে ডাকে, এসে তার বাবাকে বলে, এই শোনো, মেয়ের আমি রুমে গেছিলাম, মেয়ের রুমে না আমি কাউকে দেখেছি। তখন বলছে, মেয়ের রুমে কাউকে দেখেছো মানে? মেয়ের রুমে কে ঢুকবে, তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলছে না গো, আমি একটা কিরম ছাওয়া মতো দেখেছি, এটা ছাওয়া মতো ছিল। তখন মুনমুনের বাবা আর মা দুজনে মিলে আসে। যখন দুজনে মিলে আসে, এসে আস্তে করে দরজার সামনে দাঁড়িয়ে দরজাটাকে কিছুক্ষণ দাঁড়ানোর পর হাট করে দরজাটা খোলে। যখন দরজাটা খোলে, তখন মুনমুনের মা, মুনমুনের বাবা দুজনেই দেখতে পায় মুনমুনের পাশে কেউ যেন একজন শুয়ে রয়েছে। আর মুনমুনের যে হাতটা, মুনমুন তো একটা সাইড হয়ে শুয়ে রয়েছে এরকম পাশ ফিরে, ওর গায়ে ঠিক এইখানটা হাতটা রাখা। এইটা যখন দেখে, তখন মুনমুনের বাবা বলছে, কে রে, কে? বলতে সাথে সাথে না মানে কিছু একটা ছিল যা খাট থেকে যেন লাফিয়ে নেবে গেল, লাফিয়ে নেবে যায়। এটা মুনমুনের বাবা মা দুজনেই দেখে। সাথে সাথে মুনমুনের মা লাইটটা অন করে দেয়, দিয়ে দেখে ঘরে কিছু নেই। খাটের তলায় তার বাবা দেখতে থাকে কিছুই নেই। সত্যি ঘর ওইটুকুনি ঘর, একটা খাট, একটা এমনি আলমিরা রয়েছে, একটা ড্রেসিং আয়না, আর কিছু নেই মেয়ের রুমে, যাবে কোথায়? কিন্তু মা বাবা দুজনেই দেখে যে কেউ শুয়েছিল। যাই হোক, এবার তারা খুব আতঙ্কিত হয়, ভয় পায় যে কি ব্যাপার, এটা কি হতে পারে। এবার তারা কিন্তু একদম সঠিক জায়গায় আইডিয়াটা করে যে বাড়িতে নিশ্চয়ই কোনো রকম অশরীরী আছে, অশরীরীর জন্যই আমার মেয়ের এই অবস্থা, আর ওকেই টার্গেটটা করেছে, মানে আমার মেয়েকে, মুনমুনকে। তারা সকালবেলা 9টার দিকে কেয়ারটেকারকে ধরে,
কেয়ারটেকারকে জিজ্ঞেস করে যে আগে যে ম্যাডাম থাকতেন, মানে যে ওনার ছিলেন, ওনার কি এই বাড়িতে কোনো রকম প্যারানর্মাল কিছু ঘটতো? এই বাড়িতে কি এরকম কিছু আছে ফ্ল্যাটে? তখন সে বলে যে স্যার, আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ আমি এইসব বিষয় নিয়ে কি করে জানবো। আর ওই ম্যাডাম 3 বছর আগে এখানে থাকতেন, আমি 3 বছর পর এখানে এসেছি, আমি ওই ম্যাডামকে কোনোদিন দেখিনি। এই কথা শোনার পর মুনমুনের বাবা মা প্রচন্ড ভয় পায়, কিন্তু যে এ কিছু জানে না, কার কাছে দিয়ে খবর পাবো। তখন মুনমুনের মা বলে যে দাঁড়াও, যে দিদির কাছে ওই ম্যাডাম চাবির, মানে চাবি না সরি, ফোন নাম্বার দিয়েছিলেন, ওনার কাছে যাই। তো কথা মতো কাজ, ওনার কাছে যায়। তখন উনি বলেন যে না, আমি তো এইসব বিষয়ে কিছু জানি না, ম্যাডাম এখানে থাকতেন, বেশি দিন থাকেননি, 3 বছর মতো। 3 বছরে ওনাকে বাড়ির বাইরে দেখাও যেত না, বাড়ির মধ্যেই থাকতেন। আর ওনার একটি ছেলে ছিল, যেই ছেলেটাকে আমরা একবার দুবার দেখেছি, দিল্লিতে থাকে ছেলে। আর ওনার হাজবেন্ড তো মারা গেছিলেন, উনি একা থাকতেন, আর কাজের লোক ছিল। এমনি তো এই বিষয় নিয়ে আমরা কিছু জানি না। তখন আহ, যে দিদি ভাই মুনমুনের মা তখন ওনাকে বলেন যে আপনি একটুখানি ওই ম্যাডামের নাম্বারটা দেবেন, আমাদের কাছে নাম্বারটা মিসিং হয়ে গেছে। তখন উনি নাম্বারটা দিয়ে দেন, নাম্বারটা ওনার কাছে ছিল, উনি নাম্বারটা দিয়ে দেন। মুনমুনের মা বাড়িতে এসে ওই যে ম্যাডামের অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা ছিল ওনাকে কল করেন। তো দুবার কল হয়ে যাওয়ার পর 3বারের বেলা উনি ব্যাক করেন। তো তখন মুনমুনের মা জানতে চায় যে ম্যাডাম, আমি আপনার আপনার যে কলকাতা সল্টলেকের যে ফ্ল্যাটটা রয়েছে সেটা আমি কিনেছি, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। তখন উনি বলেন যে আমার এখন কথা বলার সময় নেই। তখন মুনমুনের মা জানতে চায় যে আপনি বলুন, আপনি কখন কথা বলতে পারবেন, আপনার সাথে আমার একান্তই খুব প্রয়োজন, নাহলে আপনাকে আমি ডিস্টার্ব করতাম না। আপনি আমাকে সময়টা বলুন, আমি সেই সময় নয় আপনাকে একটা কল করব, কাইন্ডলি আপনি একটু রিসিভ করবেন। তখন উনি বলেন যে আমি তো দিল্লিতে ছেলের এখানে এসেছি, আমার সামনে ছেলের বিয়ে, আমি খুব ব্যস্ত আছি, আমি বলতে পারবো না আমি কবে ফোন ধরার জন্য এতটা রিলিফ হব, তবে আমি যখন একটু ফ্রি হব আপনাকে কল করে নেব, এখন তো কিছু বলার নেই। তো ঠিক আছে বলে উনি কিন্তু নিজেই কলটা কাট করে দেয়। এদিকে কিন্তু মুনমুনের মা কিন্তু কল কাট করেনি, উনি কাট করে দেয়। যাই হোক, তারপর মুনমুনের মা দীর্ঘদিন ধরে মেয়েকে ডাক্তার দেখাতেই থাকে, ডাক্তার দেখাতেই থাকে, কিন্তু কিছুই হয় না, কিছুই হয় না। একদিন মেয়ে সকালবেলা উঠে খুব বমি করে মুনমুন। তখন তার মা তার বাবা বলছে যে কি ব্যাপার, তুই কি রাতের বেলা ঘুমাচ্ছিস না, ওষুধ দিও। তখন মুনমুনের মা মেয়েকে চোখে ইশারা করে বলছে যে ঘুমের ওষুধটার কথা না বলতে। তো তখন ঘুমের ওষুধ কিন্তু মুনমুন খায়, কিন্তু রাতে আর ঘুম হয় না, একদিনই ঘুমিয়েছে, আর ঘুম হয় না। যাই হোক, তো মুনমুনের বাবা যখন জানতে পারে যে মুনমুন ঘুমের ওষুধ খায়, প্রত্যেকদিন একটা করে ওষুধ কিন্তু ফেলে দেয়, কিন্তু খায় না। মুনমুনের বাবা ওষুধগুলো চেক করে বলল হ্যাঁ, ঘুমের ওষুধ তো আমার মেয়ে খাচ্ছে, আর না করার পরেও যখন খাচ্ছে তাহলে পরে ঘুম হচ্ছে না কেন। তো ডাক্তারের কাছে আবার যায়। ডাক্তার তখন বলে যে ঘুমের ওষুধ খেলে তো ঘুম হবে, আপনার মেয়ে কি ঠিক খায়? মানে এই নিয়ে বাড়ির মধ্যে তাদের একটা নানা রকম কথাবার্তা চলে যে ডাক্তার আমাদের পরিবর্তন করতে হবে, ডাক্তার ভালো না। আবার এক খুব নামি সল্টলেকের একজন ডাক্তার দেখান, ডাক্তার সবটা শুনে ডাক্তারও ওষুধ দেন। এরকম করে মেয়েটা 6টা মাস ওষুধ খাচ্ছে। অ্যাকচুয়ালি মেয়েটার ওষুধ খাবার মতো কিন্তু কোনো রোগী না, মেয়েটা ওষুধ খাচ্ছে। মা বাবার বোঝা দরকার যে মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে এরকম হচ্ছে, আগে কিন্তু হচ্ছিল না। কিন্তু তার মা বাবাও তাকে ডাক্তার দেখাচ্ছে নিত্য নতুন, আর ওষুধ দিচ্ছে, ওষুধ খাচ্ছে। শরীরের তো দেখো, একটা ওষুধ খেলে, একটা ওষুধ আমরা না জেনে অনেক সময় কি করি, ও গাটা গরম লাগছে, একটা প্যারাসিটামল এনে খেয়ে নিলাম, এসিমিচ এমআর খেয়ে নিলাম, কিছু একটা পিলস খেয়েই নিলাম। তো আমরা কি ভাবি সেরে যাবে, কারণ আমাদের গাটা জ্বর জ্বর লাগছে বুঝতে পারছি, কিন্তু ওর সাথে বাড়িতে আসার পর যেটা হচ্ছে সেটা তো ও জানে, ও তো সেটা এক্সপ্লেন করছে, কিন্তু মা বাবা সেরমভাবে ধরতে পারছে না। তো মেয়েটার অবস্থা এতটাই দিনে দিনে খারাপ হয়ে যায়, মেয়েটা ঠিকমতো কলেজ করতে পারে না, মেয়েটা পুরো বাড়িতে বসা হয়ে যায়। যখন
একদিন দুদিন মেয়েটা কলেজে যেত, তখন কেয়ারটেকার পাশের ফ্ল্যাটের সবাই মেয়েটাকে দেখতো, কারণ এসছিল যখন অত লম্বা চুল, অত সুন্দর দেখতে। সেই মেয়েটা 6 মাসে একদম বিচ্ছিরির থেকেও বিচ্ছিরি হয়ে গেছে। তো এই বিষয় নিয়ে একটা আবাসন, একটা ফ্ল্যাটে সবাই কিন্তু দেখবে সামনাসামনি কথা না বললেও পেছনে কিন্তু মানুষ কথা বলে। কোথা থেকে এসছে, কি করে ওর স্বামী, মেয়েটা করে কোথায়, বাবা ভালোই তো, ভালো টাকার স্বামী চাকরি করে না, ভালোই মাইনে পায়। এগুলো কিন্তু প্রতি কটা জায়গায় একটা কালচার আছে, এটা হবেই মহিলাদের মধ্যে। সেরকমই কিছু মহিলা এই বিষয়টা নিয়ে আলোচনা করে মেয়েটাকে নিয়ে। তখন দেখো, দর্শন আলোচনা করলে দর্শনের মধ্যে দর্শন কিন্তু এক মতের মিল হবে না, কেউ থাকে আলাদা। তার মধ্যে একজন কথাগুলো শুনে মুনমুনের মায়ের সাথে যোগাযোগ করে। সে এইসব বিষয় নিয়ে জানতো, কারণ তাদেরও বাড়িতে এরকম জিনিস ঘটেছিল, তাদের গ্রামের দেশের বাড়িতে। তো তার সাথে এরকম হওয়াতে সে বুঝতে পারে যে মেয়েটার সাথে এরকম কিছু হচ্ছে না। তো তার মধ্যে যেতুনি বাড়ির ওনার যিনি ছিলেন, 3 বছর থাকার পর চুপচাপ বাড়িটা ফেলে দিয়ে ফ্ল্যাটটা চলে যান, একটা কৌতূহল তো সবার হবে। যাই হোক, তখন মুনমুনের মায়ের কাছে একদিন আসেন সেই মহিলা। তো মহিলাটি আসতে মুনমুনের মা তো তাকে চেনেন না, বলছে কি আপনি, বুঝতে পারলাম না। তখন মুনমুনের মা বলেন, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাদের ফ্ল্যাটেই থাকি, আমি নিচে থাকি, গ্রাউন্ড ফ্লোরে থাকি। গ্রাউন্ড ফ্লোরে আমি দাঁড়িয়ে অনেক কিছু শুনেছি আপনার মেয়ের বিষয় নিয়ে, আপনার মেয়ের এরকম রাতে ঘুম হয় না, এরকম চুল উঠছে, হ্যাঁ এগুলো শুনেছি, এগুলো আলোচনা করেছে কারোর সাথেই, কথাগুলো বাইরে গেছে। তখন বলছে, হ্যাঁ দিদি আপনি ভিতরে আসুন, এইসব বিষয় নিয়ে আমরা বেশি লোককে জানাতে চাই না, বাড়ির প্রবলেম বাড়িতে থাকলেই ভালো, কি করব বলুন। তখন সেই মহিলা যিনি গ্রাউন্ড ফ্লোরে থাকেন, উনি তখন মুনমুনের মাকে বলেন, দেখুন কিছু না মনে করলে আপনার মেয়ের সাথে আমি কথা বলতে চাই। তখন বলছে, হ্যাঁ অবশ্যই। তখন মুনমুনকে ডাকে। তো মুনমুনের মায়ের সামনে উনি কথা বলতে চাননি, বলছে আমি একা কথা বলবো। তো উনি ছেড়ে দেন, বলল ঠিক আছে আমি ডাইনিংয়ে যাচ্ছি, একটু টিভি দেখি, আপনারা কথা বলেন। তখন সেই মহিলা মুনমুনকে জিজ্ঞেস করে যে তোমার সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে 6 মাস 7 মাস ধরে, বলো। তখন মুনমুন বলে, আমার রাতের বেলা মনে হয় শরীরে কেউ হাত দেয়, কেউ স্পর্শ করে, যেরকম ফিজিক্যাল হলে যেরকম ফিল হয়, মুনমুনের প্রত্যেক দিন রাতের বেলা ওরকম ফিল হয় মুনমুনের। আর মুনমুন মানে খুব অস্থির হয়ে পড়ে। একটা 17-18 বছরের মেয়ে, তার একটা সময়, ওই সময় ওর আস্তে আস্তে সেই জিনিসটা, রাতে ঘুমটা হয় না, কিন্তু ওর সাথে যে জিনিসগুলো রাতের পর রাত হচ্ছে, বিগত 1-1.5 মাস ও ভয়তে থাকে। তারপর ওইটা ওর খুব ভালো লাগতে শুরু করে। ও একটা পুরুষের স্পর্শ পায়, যেটা ও সেই গ্রাউন্ড ফ্লোরে থাকা ভদ্রমহিলাকে জানান। তখন উনি বলেন যে দেখো মা, আমি তোমার বিষয়টা ঠিকই ধরেছি, এরকম আমার দেশের বাড়িতে গ্রামে ঘটেছে, কিন্তু যে তোমার সাথে আছে সে তো কোনো মানুষ না, সশরীরে না, সে একটা হাওয়া, সে একটা আত্মা, তোমার সাথে শারীরিক সম্পর্ক করে, তোমাকে সে জীবনে বিয়ে করতে দেবে না, তোমার জীবন শেষ, তুমি এখান থেকে মুক্তি পেতে চাও না। তখন মুনমুন কাঁদে, বলে আমার খুব কষ্ট হয়, আমি আবার মুক্তি চাইছে, যে তার কাছ দিয়ে মুনমুন বলছে যে আমি বেঁচে যাব যদি সে সরে যায়। আবার কিন্তু মুনমুন পরের ক্ষণে বলছে যে আমার ভালো লাগে, মুনমুন বলছে আমার ভালো লাগে। তখন মুনমুনকে উনি একটু ধমক দিয়ে বলে যে তোমার মাথার ঠিক নেই, তুমি কি বলছো, যা বলছো এক মনে বলো, একবার বলছো ভালো লাগে, একবার বলছো আমার ভালো লাগে না, কষ্ট হয়। তখন সে মুনমুন তখন বলে যে হ্যাঁ আমি চাই সে আমার জীবন থেকে সরে যাক, আমি চাই, কারণ সে আমাকে অনেক ক্ষত বিক্ষত করেছে, যেগুলো আমি আমার মধ্যে রেখেছি। তখন সেই গ্রাউন্ড ফ্লোরে থাকা ভদ্রমহিলা জানতে চায় যে তুমি আমাকে বলো কি করেছে। তখন সে শরীরের আঁচড়
সে মানে কি বলবো, মানে যৌনাঙ্গ হয়, সেখানে পর্যন্ত আঁচড় এগুলো সব কিন্তু ওই ভদ্রমহিলাকে দেখায়, বুকে পিঠে নানা জায়গায়। যখন এই জায়গাগুলো দেখায় তখন ওই মহিলা মাথায় হাত দিয়ে চুপ করে বসে পড়ে, যে একটা 17-17.5 বছরের মেয়ের সাথে একটা পুরুষ যে সশরীরে না, একটা মানে অশরীরী তার সাথে দিনের পর দিন ফিজিক্যাল হচ্ছে, যেটা তার মাকেও বলতে পারে না। মাকে ও বলে কি, আমার মনে হয় ভয় লাগে, কেউ আছে, আমার ঘুম হয় না। তার মা বাবা ভাবে যে হয়তো নার্ভের প্রবলেম হচ্ছে, নার্ভের প্রবলেম হলে অনেকে অনেক সময় ভুলভাল বকে, সেটা ভাবে। কিন্তু তার মা তার বাবা একবারও গোনাক্ষরেও টের পায়নি যে মেয়ের সাথে এত মারাত্মক কিছু ঘটছে, তারা কেউ জানে না। তখন সে ভদ্রমহিলা বলল, আমি তোমার মাকে কথাগুলো জানাবো? মুনমুন তখন হাতে পায়ে ধরে বলল, না, আমার মাকে বাবাকে বললে বিশ্বাস করবে না, আপনাকে আর আসতে দেবে না, আপনি তাদের কিছু জানাবেন না, যদি কিছু করার থাকে আপনি গোপনে করেন, আপনাকে আমি সহমত করব, যতটা আপনার সাথে আমার যা করতে লাগবে আমি করব। তখন সে ভদ্রমহিলা জানায় যে ঠিক আছে আমি দেখছি, কিন্তু বাড়িতে একজন সাপোর্ট না দিলে আমি কি করে কি করব। হয়তো বাড়িতে কোনো কিছু রাখতে হবে, পোড়াতে হবে, তোমার শরীরে দিতে হবে, ধারণ করাতে তোমাকে নিয়ে যেতে হবে, সেগুলো কে করবে? তখন সাথে সাথে তখন তার মা, মুনমুনের মা সাথে সাথে চলে আসে। তখন মুনমুনের মা জিজ্ঞেস করে যে আদেও কি ব্যাপার, আপনি আমার মেয়ের সাথে যে কথা বলছেন, আমার মেয়ের কি হয়েছে, কি ব্যাপার আপনি বলুন। তখন তখন বলে যে আপনার মেয়ের সাথে যা ঘটছে, আপনি মা হয়ে যে খেয়ালটা রাখেননি, সেই খেয়ালটা আমি রাখতে চাই। আপনি আপনার মেয়েকে কালকে আমার সাথে সন্ধ্যাবেলা একটু পাঠাবেন। তখন বলে কোথায়? বলে আমি কোনো জায়গা ওকে নিয়ে যাব, যেটা করব সেটা ওর ভালোর জন্য করব, আপনি কি পাঠাবেন? তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মেয়েকে আপনি নিয়ে যান, তাতে আমার কোনো অসুবিধা নেই, আপনার দায়িত্ব, আমি মেয়েকে ছাড়বো। এই কথা বলে আসার পর রাতের বেলা মেয়েটার উপর অত্যাধিক ফিজিক্যাল রিলেশন হয়, অত্যাধিক, একবার না, অন্যদিন একবার দুবার হলেও সেদিন সারা রাত ওরকম হয়, সারা শরীর খামচে দেয়, সারা অঙ্গ যেগুলো চাপা থাকে। সেই ভদ্রমহিলা মুনমুনকে নিয়ে এক ওঝার কাছে যান। ওঝার কাছে যান যখন, সে ওঝা মুনমুনকে দেখে বলছে যে তুই একটা বাচ্চা মেয়ে হয়ে কি করে সহ্য করছিস এরকম, তুই শারীরিক নির্যাতন দিনের পর দিন তুই বাড়ির লোককে কেন বলিসনি? তখন মুনমুন বলে আমার মা বাবা কেউ বিশ্বাস করে না, আমি বলার অনেক চেষ্টা করেছি, তারা ভাবে আমার নার্ভের প্রবলেম, কারণ নার্ভের প্রবলেম ওর একবার হয়েছিল 14-15 বছর বয়সে, ওষুধকে ঠিক করা হয়, তো তার মা বাবা ভাবে আবারও নার্ভের প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি তার মা বাবা বিষয়টা বুঝতেই পারিনি। যাই হোক, তখন সেই ওঝা ওকে একটা তাবিজ পরিয়ে দেয়, বলে যত যাই হয়ে যাক এই তাবিজ তুই খুলবি না, এই তাবিজ তোর শরীরে থাকলে তোর সাথে আর কোনো ফিজিক্যাল কিচ্ছু করতে পারবে না, ও আসতে পারবে না। যাই হোক, ওটা পড়ে আসে, সারা রাত রুমের মধ্যে যেন ঝড় উঠে গেছে, কারণ সে তো বুঝতে পারছে তার গলায় ওইটা পড়া আছে, সে মুনমুনের সংস্পর্শে আসতে পারছে না, ফিজিক্যাল কিচ্ছু করতে পারছে না। মুনমুন খাটের মধ্যে ভয়তে বসে রয়েছে, ঘরের মধ্যে ঝড় উঠে গেছে, যখন ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে নানা রকম শব্দ, তখন মুনমুনের মা বাবা উঠে আসে। এসে তখন দেখে যে হাওয়ায় জামা কাপড় আলমারি কবাট খুলে সব জিনিস পড়ছে, মানে মেকআপ যে বক্স ছিল, মেকআপ বক্স থেকে মেকআপ ওই ড্রেসিং আয়নার সামনে সব ঘরে তছনছ হয়ে যাচ্ছে। এইটা মুনমুনের মা বাবা দাঁড়িয়ে দেখে মুনমুনকে বলছে, মুনমুন এইটা কি হচ্ছে, কে করছে? তখন মুনমুন সবটা বলে, যে আমাকে ওই নিচে থাকা আন্টি এরকম জায়গায় নিয়ে গেছিল। তখন ওই ও আর অর্ধেকটা বলেনি, তখন বলছে তুমি আন্টিকে ফোন করো। আন্টিকে যখন ফোন করে, আন্টি ওই রাত 2টোর সময় গ্রাউন্ড ফ্লোর থেকে উনি উপরে আসেন, ওনাদের বাড়ি মানে 4 তলায় ছিল ওদের রুমটা। এসে তখন তার বাবাকে মাকে সবটা বলে, তার বাবা মা পুরো কথা শুনে ভেঙে পড়ে।
পুরোটা ভেঙে পড়ে। কিন্তু এই যে মুনমুন, ঘটনাটা আরো অনেক বড়, টেনে নিয়ে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, যার কারণে আমি আর লম্বা করতে চাই না। এরকম ভাবে মাদুলি পড়ে থাকে, ওকে কিছু করতে পারে না, কিন্তু দৃষ্টি বা যে খারাপ জিনিসটা ছিল তারও তো একটা শক্তি আছে। সে এমনই কিছু করে, এই যে মুনমুন, ও কিন্তু আস্তে 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 হাঁটা চলা বাইরে বেরোনো সব বন্ধ হয়ে যায়। এখন সেই মেয়েটার 23 বছর বয়স, ঘটনাটা 17+ ঘটেছে। এখন 23 বছর বয়স, তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 6 বছর। 6 বছরে এই মেয়েটা, 6-7 বছরে আর কি, মেয়েটা এখন পুরো মনে হয় যেন ওর 50 বছরের ওপর বয়স। পুরো শরীর ওর শেষ করে দিয়েছে, বিয়ে থা ওর আর কোনোদিন হবে না। আর এখনো পর্যন্ত ও ওই আকাশ পানে তাকিয়ে বসে থাকে, মা বাবার সাথে সেরকম দুটো একটা কথা বলে, কিন্তু যে জিনিসটা অ্যাকচুয়ালি ওদের বাড়িতে ছিল সে কিন্তু ওদের বাড়িতে এখনো আছে, এখনো আছে। কারণ মুনমুনের বাবা মায়ের এতটা সামর্থ্য নেই, তারা অনেক কষ্টে ওই বাড়িটা কিনেছিল, তারা ওখান থেকে ছেড়ে আবার অন্য কোথাও বাড়ি কিনবে বা রেন্টে থাকবে। কারণ মুনমুনের বাবার চাকরিও চলে যায়। ওই বাড়িতে যাবার পর মুনমুনের মায়েরও প্রচণ্ড শরীর খারাপ হয়, মুনমুনের তো ওরকম অবস্থা হয়েই গেছে। কিন্তু সেই গ্রাউন্ড ফ্লোরে থাকা ভদ্র মহিলা তাদের অনেক হেল্প করেছে। ওরকম মানুষ আমি বলি থাকা দরকার। কারণ কি দরকার ছিল ওনার এগিয়ে আসা, থাকাটা দরকার। উনি অনেক হেল্প করেছেন। কিন্তু পরে ওই ভদ্র মহিলা যিনি গ্রাউন্ড ফ্লোরে থাকতেন ওই ফ্ল্যাটের, উনি যোগাযোগ করেছিলেন যে ভদ্র মহিলার কাছে নাম্বারটা এনেছিল ম্যাডামের, সেই ম্যাডাম কিন্তু আর ফোন করেনি। ওই ম্যাডাম আর 6 বছরে কিন্তু ফোন করেনি, ফোন করেছে, ফোন কোনোদিন রিসিভ করেনি, উল্টে ব্লক করে দিয়েছে। গ্রাউন্ড ফ্লোরে থাকা সেই মহিলা একদিন ওই ম্যাডামকে ফোন করে মুনমুনদের বাড়িতে বসে, যে আপনি এত বড় ক্ষতিটা কেন করে গেলেন। উনি কথা বলতে চাইছিলেন না, বললো আপনি না যদি কথা বলেন আমি পুলিশ থানা করব, আপনার নামে আমি কেস করব। আপনি এমন কি করেছিলেন এই ঘরের মধ্যে যে এই মেয়েটার এরকম হলো, আর তার মা বাবা একটা সন্তান নিয়ে আজকে বসে কাঁদছে, আপনি তো তাদের ফোনও করেননি, আপনার এই ফ্ল্যাটে কি এমন আছে। তখন সে মহিলা বলে যে আমি একা, যখন আমার হাজবেন্ড মারা যায় তখন উনি একজন তান্ত্রিকের কাছে যেতেন, ওই দিল্লিতে থাকে যার বাড়ি ছিল ফ্ল্যাটটা, উনি একজন তান্ত্রিকের কাছে যেতেন। স্বামী মারা যাওয়ার পর উনি ওনার ছেলের বা টুকিটাকি কিছুর কারণে, অন্য কোনো কারণে, ওনার পার্সোনাল ম্যাটার সেটা, উনি যেতেন। ওই তান্ত্রিকের সাথে ওনার একটা ভালোবাসার সম্পর্ক হয়। যখন ওনার স্বামী মারা যায় তখন ওনার 48 বছর বয়স। 48 বছর বয়স, 48 বছর খুব একটা হ্যাবক বয়স না। ওনার ছেলে যেহেতু, উনি অনেক আগে থেকে ওই সময় দিল্লিতে থাকতো, উনি একা থাকতেন, ওই তান্ত্রিকের কাছে আসা যাওয়া করতে করতে ওনার ওই তান্ত্রিকের সাথে একটু ভালোবাসার সম্পর্ক হয়। তান্ত্রিকের সাথে উনি ফিজিক্যালও হন। তান্ত্রিকের কাছ দিয়ে উনি কিছু বিদ্যে শিখেছিলেন, যেই বিদ্যেগুলো উনি বাড়িতে এসে, যেরকম আমরা পড়াশোনা শুটিং করলে রিহার্সাল করি, ওই জিনিসগুলো উনি বাড়িতে রিহার্সাল করতেন। মানে সেগুলো তন্ত্র সাধনাগুলো উনি বাড়িতে নিজে করতেন। এরকমই কিছু তন্ত্র সাধনা করতে গিয়ে উনি এরকমই কাউকে ডেকে পাঠান, যাকে উনি আর ওনার জায়গায় ফেরত পাঠাতে পারেনি। আর যাকে উনি ডেকেছিলেন সে শরীরের চাহিদা চাইতো। এক একটা পেট আত্মার কিন্তু এক একটা চাহিদা থাকে। কেউ কাঁচা মাংস চায়, কেউ ফল খেতে চায়, কেউ সুগন্ধি চায়, কেউ কারো শরীরে থাকতে চায়, কেউ কিন্তু ফিজিক্যাল হতে চায়। ওই যে তান্ত্রিক, সে ফিজিক্যাল হতে চাইতো, মানে তান্ত্রিক না, সরি, মানে যে আত্মাকে ডেকেছিল সে আত্মা শুধু ফিজিক্যাল হতে চাইতো। উনি যখন ওই বাড়িতে থাকতো, উনি কিন্তু ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছে, তান্ত্রিক কিন্তু সেই ক্রিয়া করতে পারেননি। তান্ত্রিক ওই মহিলার পাশ থেকে সরে যায়। তখন যাকে উনি ভুল করে ডেকেছিলেন সে কিন্তু ওই ম্যাডাম দিল্লিতে থাকেন, উনি যখন আগে থাকতেন ওনার সাথে ফিজিক্যাল হতো। উনি সেগুলো সহ্য করতে পারতেন না। কারণ একটা মানুষের সাথে তুমি ফিজিক্যাল হলে, তুমি কষ্ট হলে তাকে তোমার মনের ভাবটা বলতে পারবে, সে বুঝবে, সেও মানুষ।
কিন্তু একটা মানুষের সাথে একটা প্রেতাত্মার যদি কোনো সম্পর্ক হয়, সে তো তার মতো সম্পর্ক করছে, সে তো তোমার ভালোবাসছে না, সে তো তার চাহিদা মেটাতে এসছে। তো ওই মহিলা যেহেতু উনি কি একটু এজেড ছিল, আর ওই মহিলা 48-49 বছর বয়স, তখন আর উনি ওইটা সামলাতে না পেরে উনি তালা দিয়ে তড়িঘড়ি ওকে কোনো রকমে ঠেকিয়ে ওখানে বন্ধ করে দিয়ে উনি চলে যান। যখন এরা কেনে তখন মুনমুনের উপরে সেই প্রেতাত্মার মন চলে আসে, আর মুনমুনের সাথে ফিজিক্যাল হতো। যাই হোক, ঘটনাটা এখনো পর্যন্ত কিন্তু বাড়িতে মুনমুনটা ওখানেই থাকে, যেই ঘরে মুনমুন থাকতো সেই ঘরে থাকে না। মুনমুন তার বাবা মায়ের সাথে শোয় ওই ঘরে। রাতের বেলা এখনো দুমদাম শব্দ, খাবার মনে হচ্ছে খাট টেনে নিয়ে চলে যাচ্ছে, খাট এইদিকে ফেলে দিচ্ছে, এরকম এখনো হয়। মানে রাতের বেলা সে অ্যাক্টিভ হয়, সে মুনমুনকে পায় না। মুনমুন ওই ঘরের মধ্যেই সে কিন্তু আবদ্ধ, সে কিন্তু সারা ঘরে ঘোরে না। মুনমুন যে ঘরটায় থাকতো সেই ঘরে ওই মহিলা ম্যাডাম সুতো, ওই ঘরেই কিন্তু ওই প্রেতাত্মা রয়েছে। এখনো পর্যন্ত সেই ঘর লক করে রাখা আছে। এটা ছিল আমাদের আজকে দারুণ ভয়ঙ্কর একটা ঘটনা। বুঝতে পারছো, প্রেত আত্মারও কিন্তু এরকম প্রচুর ঘটনা তোমরা ইউটিউবে সার্চ করলেও পাবে, যারা কিন্তু মানুষের সাথে ফিজিক্যাল হতে খুব ভালোবাসে। তারা তারা আজীবন যার সাথে ফিজিক্যাল হয় না, তারা কোনোদিন তাকে বিয়ে করতে দেয় না, কোনোভাবে না। মেরে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু বিয়ে করতে দেবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আমি জানি তোমরা আমার কাছ থেকে ইউনিক ইউনিক অনেক ঘটনা শুনতে পারো, কারণ আমার সাথে প্রচুর মানুষ যুক্ত হয় যারা তাদের জীবনের প্রতিটা ঘটনা তারা বলে। এটা কিন্তু ঘটনাটা আমাকে মুনমুনের মা বলেছে, মুনমুন কিন্তু সবটা বলেছে। কিন্তু এখন মুনমুনের যা অবস্থা, ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যেন ও সুস্থভাবে মানে একটা জীবন লিড করতে পারে। কারণ মুনমুনের মা বাবার সাথে কথা হয়েছে, আমি বললাম যে দেখুন, সন্তানের আগে তো কোনো কিছু হয় না, আপনারা যেরকম করে রাস্তায় গিয়ে থাকেন কিন্তু ওখান থেকে বেরিয়ে যান। ওই বাড়িটা কিন্তু কেউ আর কিনবে বলে আমার মনে হয় না, কারণ ওখানটা পুরো সল্টলেকে ছড়িয়ে গেছে কথাটা কিছু মানুষের কানে। আর ফ্ল্যাটের তো লোক আসলে তো লোক ভাঙিয়েই দেবে, কেন ফ্ল্যাটের সবাই বিষয়টা জেনে গেছে। আর ওরা চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি পারে ওখান থেকে তারা বেরিয়ে যাওয়ার। তাহলে চলো এবার তোমাদের কমেন্টের নামগুলো তাড়াতাড়ি বলে দিই। চলো, প্রথম কমেন্ট করেছো আয়ান হালদার, কৌশিকী ঘোষ, লিপিকা বেরা দিদি ভাই। তারপর কমেন্ট করেছো ভারতী দত্ত, ঝর্ণা, পর আমাদের প্যান্থার গেমিং ওয়াইটি, কাকুলি সেন। তারপরে কমেন্ট করেছো মৌসুমি ব্যানার্জি, কৃষ্ণাধারা, রীতাবো সাইমন। তারপরে সোনালী মুখার্জি বলেছে তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি গো, তুমি কেমন আছো জানিও। তারপর রূপা দে, ফুলেশ্বরী চক্রবর্তী, মৌমিতা দাস, শম্পা মিনি কিচেন, মামন দাস। তারপর কমেন্ট করেছো অনুরুদ্ধ দাস, পাপড়ি দে, স্বপ্না বাচাল দিদি ভাই, শম্পা মিনি কিচেন, নীলিমা সিংহ, সীমা দাস মুন্না, কিষাণু মান্না। তারপরে আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, পাপ্পু দে, সুজাতা দাস মিম বাংলাদেশ থেকে, চৈতালি রয়, সুমনা ভট্টাচার্যা, গঙ্গা বৈরাগী, রূপসা শেঠ, সানিয়া মণ্ডল, লিপিকা বেরা দিদি ভাই। তারপরে কঙ্কনা দাস। তারপর কমেন্ট করেছো উমা ঘোষ, মণিদীপা ব্যানার্জি, প্রদীপ দাস, রীতাবো সাইমন আবারও কমেন্ট করেছো, চৈতালি রয় আবারও কমেন্ট করেছো, পিন্টু ঘোষ, দত্ত চ্যানেল। তারপরে কমেন্ট করেছো জলি হাজরা দিদিভাই। আজকে আমি কমেন্ট পড়লাম, কমেন্টের ভিতরের বিষয়ের সাবজেক্টগুলো পড়লাম না, কারণ একটা কথা বলে রাখি, আজকে হঠাৎ করে তোমরা আমার এই সাইডটা একটু বুঝতে পারছো, এখানটা ফুলে রয়েছে, দেখো এই দিকটা দেখো কতটা চাপা, তোমরা এখানটা বুঝতে পারবে। এই একটা দেখো তোমরা এখানটা, আর এখানটা দেখো কতটা ফোলা। এই ফোলাটা আমার আরো বেশি ছিল, এই ফোলাটা দেখতে পাচ্ছ এরকম ফুলে গেছিল। পারলে আমি ফটো এখানে দিয়ে দেবো দুপুরবেলা। আমার কথা বলছি কষ্ট হচ্ছে, জানি না ঠান্ডা লেগেছে কিনা, হঠাৎ করে এটা হয়। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করো যেন কোনো শরীর খারাপের মধ্যে না পড়তে হয়। বড় মা তো আছেন, তবে শরীরের উপর কদিন ধরে
অত্যাধিক প্রেশার চলছে, একটু রেস্ট তো আমাকে নিতেই হবে। আর সবই তোমাদের ভালোবাসায় আছি। যাই হোক এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ বলে রাখি, কালকে হার্ট স্পেশালিস্ট ডক্টরের কাছে আমি যাচ্ছি, অন্য আগে যে ডক্টর দেখাচ্ছিলাম ওষুধ খেয়ে আমার কোনো কাজ হচ্ছে না, বিশেষ কিছু বুঝতে পারিনি। তো কালকে আমি একজন স্পেশালিস্টকে দেখাবো, নাম লেখানো হয়ে গেছে। আর কালকে আমি গেলে পারে তোমাদের জন্য ছোট্ট করে একটা মিনি ব্লগ করে শেয়ার করে দেবো যদি পারি। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ টু, টাটা, গুড নাইট।